মানুষের জীবনে কাল কি হতে চলেছে তা সে নিজেও জানে না। ধরো যে ঘুম থেকে ওঠার পর তোমার সারাটা দিন আর রাত ভয়ে ভয়ে কাটে, তখন কি হবে? এই মুভির কাহিনী শুধু একটা কাল্পনিক কাহিনী নয়, বাস্তবে এই ঘটনাটি ঘটেছিল। এই মুভিতে থাকা দুটো মেয়ে তাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তাদের একটা দিন আর একটা রাত সম্পূর্ণ পাল্টে দিল। তাদের জীবনে যে এতটা ভয়াবহতা নেমে আসবে তা তারা কল্পনাও করতে পারেনি। একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি নিয়ে ফিল্ম স্টোরি প্রেজেন্টস ওয়েলকাম হোম। মুভির প্রথম দৃশ্যে দেখা যায় একটা মানুষকে যে একজন ইলেকট্রিশিয়ান ছিল, তার খুব জল তেষ্টা পেয়েছিল। সে জল চাইতে একটা বাড়িতে যায়। বাড়িটা ছিল একটা থমথমে ভৌতিক বাড়ির মতো। সেই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি নেই। জল চাইতে আসা লোকটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। সিন এখানেই কাট হয়। পরের দৃশ্যে দেখানো হয় একটা মেয়েকে। মেয়েটার নাম হলো অনুজা। সে পেশায় একজন শিক্ষিকা এবং অনুজা স্কুলের কলিগদের মধ্যে আরেকজন হলো নেহা। অনুজা আর নেহাকে স্কুল থেকে জনগণনার জন্য গ্রামে গ্রামে পাঠানো হয়, আর এই কাজের জন্যই অনুজা আর নেহা পৌঁছে যায় খুওয়ালা নামের গভীর জঙ্গলে ঘেরা নির্জন একটা এলাকায়। একটা বাড়িতে তারা আসে। এটা সেই বাড়িটা যেখানে ওই ইলেকট্রিশিয়ানটা এসেছিল। তারা ভেতরে ঢুকে দেখে বাড়ির আশেপাশে কোথাও কিছু নেই। অনুজা আর নেহা দরজায় নক করে। দরজায় নক করাতে একটা মেয়ে দরজা খোলে। মেয়েটার নাম প্রেরণা। মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, আর মেয়েটার সারা গায়ে এমন এমন আঘাতের চিহ্ন আছে দেখে মনে হয় মেয়েটাকে প্রচন্ড মারধর করা হয়েছে, কিন্তু তবুও মেয়েটার মুখে হাসি। অনুজা মেয়েটাকে কিছু প্রশ্ন করে জনগণনা সম্বন্ধে, এই যেমন তাদের নাম, বাড়িতে কজন থাকে ইত্যাদি। তবে প্রেরণার উত্তরগুলো কেমন যে অস্বাভাবিক মনে হচ্ছিল। অনুজা জিজ্ঞেস করে, এটা কি তোমার প্রথম সন্তান? প্রেরণা উত্তরে বলে, না। অনুজা বলে, তাহলে তোমার বাচ্চারা কোথায়? তখন প্রেরণা অস্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলে, বাচ্চা তো আসে, কাঁদে, কিছুক্ষণ থাকে, তারপর মরে যায়, আবার আসে বাচ্চা। অনুজা নেহার মুখ কেমন যেন হয়ে যায় এই উত্তর শুনে। এই সময় এক বৃদ্ধা প্রতিবন্ধী মহিলা আসে। সে প্রেরণার ঠাকুমা। সে তাদের দুজনকে দেখে একটু বিরক্ত হয়। এরপর তারা দুজনে বাড়িটা থেকে বেরিয়ে আসে। অনুজার মনে প্রেরণার সম্পর্কে অনেক সন্দেহ দানা বাসা বাঁধে। মেয়েটা ওভাবে কেন বলছিল? কৌতূহলবশত অনুজা পরের দিন ওই বাড়িটাতে যাওয়ার আবার সিদ্ধান্ত নেয়, কিন্তু নেহা বারণ করে বলে, ওই বাড়ির পরিবেশ আর লোকজনগুলো কেমন যেন আজব টাইপের। ওখানে যাওয়া উচিত হবে না আমাদের। কখন কোন বিপদ হয় কে জানে। তবে কথায় আছে, কপালে বিপদ থাকলে কে আটকায়। ওরা দুজন আবার ওই বাড়িতে যায় এবং সেখানে যেতেই তাদের সাথে দেখা হয় এই মানুষটার সাথে, কেমন যেন অ্যাবনর্মাল টাইপের, অস্বাভাবিক। লোকটির নাম হচ্ছে ভোলা। তারা ভোলাকে দেখে ভেবেছিল সে এই বাড়ির চাকর। তবে ভোলা আসলে লীলা অর্থাৎ প্রেরণার ঠাকুমার ছোট ছেলে। ভেতরে যেতেই নেহা আর অনুজা শোনে প্রেরণা নাকি অসুস্থ, তার সাথে আজ দেখা করা যাবে না। সেখানে আরো এক নতুন চরিত্রকে দেখা যায়। এনার নাম হলো ঘনশ্যাম। তিনি লীলার বড় ছেলে। সে কোনো কথা বলে না, কারণ সে নাকি 5 বছরের জন্য মনোব্রত রেখেছিল, অর্থাৎ 5 বছর সে কথা বলবে না। অনুজা লীলার সাথে কিছু কথা বলে বেরিয়ে আসে। তবে যাওয়ার সময় সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। নেহা বলে, এই বৃষ্টিতে এভাবে যাওয়া যাবে না, আর স্কুটি চালালেও অসুবিধা হবে এত বৃষ্টিতে। লীলা তাদের আটকায় আর বলে, এই বৃষ্টিতে তোমরা এখান থেকে যেতে পারবে না, এখানেই থেকে যাও। তারা দুজন কিন্তু কিন্তু করে, তবে সেখানেই রাতে থেকে যায়। রাতে তারা একসাথে ডিনার করতে বসে এবং তারা দুজন প্রেরণাকে লক্ষ্য করে। প্রেরণাকে দেখে সে খাবার খাওয়ার জন্য প্রচন্ড উৎসুক। দেখে মনে হয় সে অনেক দিন ধরে কোনো খাবার খায়নি। ডিনারের পর ভোলা অনুজা আর নেহার থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেয়। ভোলা কেমন যেন একটা দৃষ্টিতে অনুজা আর নেহার দিকে তাকায়। নেহা আর অনুজা সারা রাত জেগে ভোর হওয়ার অপেক্ষা করে। তাদের নিজেদের ব্যক্তিগত আলোচনা করতে থাকে। এরপর সেখানে ভোলা তাদের জল দিতে আসে, আর তারা যেটা আলোচনা করছিল সেটা শুনে ফেলে। ভোলা এগুলো শুনে তার দাদা ঘনশ্যামের কাছে গিয়ে বলে, দাদা, আমাকে যেতে দাও না। ওই মেয়েগুলো তো খারাপ মেয়ে, ওরা ওদের বাড়িতে কিছু না বলে এসেছে এখানে, আমি সব শুনেছি। ঠিক এই জায়গাতেই ভোলার ভোলা ভালা চেহারার পিছনে যে শয়তান লুকিয়ে আছে তার পরিচয় পাওয়া যায়। ঘনশ্যাম ভোলাকে যেতে দিতে চায় না, কিন্তু ভোলার প্রায় চোখ দিয়ে জল পড়ছে। সে কেমন যেন বাচ্চাদের মতো করতে থাকে আর বলে, দাদা, যেতে দাও না আমায়, অনেক দিন ধরে তো যাই না। এখানে প্রশ্ন যে ভোলা কোথায় যাওয়ার জন্য দাদার কাছে জেদ করছিল।
ভোলা জেদ করছিল ওই মেয়ে দুটোকে ধর্ষণ করার জন্য, এবং সেই মেয়ে দুটোকে ধর্ষণ করার অনুমতি নিচ্ছিল ঘনশ্যামের কাছে। ছোট বাচ্চারা যেমন কোনো খেলনার জন্য কাঁদতে থাকে, জেদ করে, ঠিক তেমনি সে দাদার কাছে অনুরোধ করছিল ধর্ষণ করার জন্য, যাতে তার দাদা অনুমতি দেয় আর সে ওই ঘরে ঢোকে। এসব শুনে লীলা ঘনশ্যামকে বলে, তুই তো ওর এইসব আবদার রাখিস, তুই ওকে বেশি বারণ করিস না, বেশি বারণ করলে কিন্তু ভোলাও পালিয়ে যাবে। এদিকে গভীর রাতে অনুজা জানলা দিয়ে বাইরে তাকাতে চমকে ওঠে। সে দৌড়ে এসে নেহাকে বলে সে একটা মৃতদেহ দেখেছে ওই বাইরের ঘরটাতে। দুজনেই ভয় পেয়ে যায়। তারা দুজনে ঠিক করে তারা ওখান থেকে পালিয়ে যাবে, কারণ বাইরে যেহেতু একটা মৃতদেহ পড়ে আছে, তার মানে এই বাড়িটা তাদের জন্য নিরাপদ নয়, আর বাড়ির ভেতরের মানুষগুলো নিরাপদ নয়। বাড়ির সবাই যখন ঘুমাচ্ছিল, তারা চুপচাপ লীলার ঘর থেকে গোপনে চাবি ও একটা টর্চ চুরি করে। নেহা আপত্তি করে, বাইরে বৃষ্টি, তার মধ্যে অন্ধকার, এই অন্ধকার বৃষ্টিতে গভীর জঙ্গল পার করা সম্ভব নয়। আগে আমরা এটা তো নিশ্চিত হই যে ওখানে যে মৃতদেহ পড়ে আছে সেটা আসলেই কি মানুষের মৃতদেহ নাকি অন্য কিছু। তারা সেখানে যায় আর তাদের নজরে পড়ে মানুষের হাতের একটা কাটা আঙ্গুল, আর কুড়ে ঘরে থাকা একটা বন্দি মানুষ অনুজার ওপর হামলা করে। দুজনেই ভয় পেয়ে পাগলের মতো ছুটতে থাকে। ফোন করে সাহায্য চাইতে গেলে অনুজা দেখে তার ফোন জলে পড়ে গেছে, আর নেহার ফোনটা ওই বাড়ির ওই রুমের মধ্যেই ফেলে এসেছে। অন্ধকার এতটাই ছিল যে তাদের এখান থেকে বের হওয়া কোনো মতেই সম্ভব না। তারা প্রচন্ড ভয় পায় আর ঘাবড়ে যায়। তারা বাধ্য হয়ে আবার ওই বাড়িটাতেই ফিরে যায়। ওরা দুজনেই সিদ্ধান্ত নেয়, যেহেতু কেউ তাদের বাইরে যাওয়ার ঘটনাটা জানে না, তাই তারা কোনো কিছু না জানিয়ে কোনো রকম ভাবে রাতটা কাটিয়ে সকাল হতেই তারা চলে যাবে। এরপরেই ঘটে তাদের আসল বিপদ। সকাল হওয়ার সাথে সাথে অনুজা আর নেহা বাইরে বেরিয়ে আসে। তখন লীলা বাড়ির প্রত্যেকটা সদস্য নিয়ে কিছু একটা মন্ত্র পাঠ করছিল। এই সময় প্রেরণা একটা পিঁপড়েকে বারবার আটকে রাখছিল। কেন প্রেরণা এমন করছিল সেটা পরে জানা যাবে। এটার একটা গভীর অর্থ আছে এই মুভির মধ্যে। নেহা আর অনুজা যখন গাড়ি স্টার্ট দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই লীলা ঘনশ্যামকে জানায় যে কাল রাতে মেয়েগুলো বাড়ির বাইরে গেছিল। এটা শোনা মাত্রই ঘনশ্যাম ছুটে যায় ওদের আটকাতে, কারণ ঘনশ্যাম বুঝে যায় কাল রাতে মেয়েগুলো রাতের বেলায় নিশ্চয়ই এমন কিছু দেখেছে যার জন্য মেয়েগুলো পালিয়ে যেতে চাইছিল। ওরা যদি এখান থেকে চলে যায় এবং বাইরে গিয়ে যদি কাউকে বা পুলিশকে বলে দেয়, তাহলে তাদের বাড়িতে পুলিশও আসতে পারে। এরপর ঘনশ্যাম আর ভোলা তাদের দুজনকে কোনো রকম ভাবে ধরে নিয়ে একটা স্টোর রুমে বন্দি করে রাখে। নেহা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এবং সে স্টোর রুমের দরজার সামনে এসে চিৎকার করে ডাকতেই তাদের উপর ফুটন্ত গরম জল ঢেলে দেওয়া হয়। এভাবে তাদের উপর প্রচন্ড নির্যাতন চলতে থাকে। পরের বার যখন তারা আবার ডাকতে যায়, তখন ঘনশ্যাম আর ভোলা লাঠি নিয়ে এসে প্রচন্ড পেটায় তাদেরকে। নেহা এরপরে ভেঙে পড়লেও অনুজা তখনও হাল ছাড়েনি। বলতেই থাকে, আমাদেরকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে। এরপর ঘনশ্যামকে দেখা যায় প্রেরণার সাথে এমন কিছু করতে যেটা কল্পনার বাইরে। ঘনশ্যাম প্রেরণার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, কিন্তু প্রেরণার চোখে মুখে কোনো ভয় বা উত্তেজনা কিছুই ছিল না। প্রেরণা তখনও একটা পিঁপড়েকে আটকাচ্ছিল। একটা লোক তার সাথে শারীরিক সম্পর্ক করছে, তবুও সে স্বাভাবিক মুখ করে একটা পিঁপড়েকে নিয়েই ব্যস্ত। এই দৃশ্যটা যতটা অদ্ভুত ঠিক ততটাই বেদনাদায়ক। এবং এখানে বলা যাক, প্রেরণা পিঁপড়াটাকে বারবার আটকায় কেন। একটা মানুষের উপর যদি মানসিক শারীরিকভাবে অত্যাচার করতে করতে একসময় মানুষটা যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তার ভালো মন্দ কোনো কিছুই জ্ঞান থাকে না। তার সাথে কি ঘটছে না ঘটছে এসব কিছুই সে তার জীবনে মেনে নেয় স্বাভাবিক ঘটনা হিসেবে। এই জন্য যখন ঘনশ্যাম তার সাথে সম্পর্কে লিপ্ত হয়, তখন তার মুখে তার কোনো প্রভাব পড়ে না, যেন এটা প্রতিদিনের মতো একটা সাধারণ ঘটনা মাত্র। আর সে পিঁপড়েটাকে কেন বন্দি করে রাখে? কারণ এই বাড়ির মধ্যে সবাই তার ওপর প্রচন্ডভাবে অত্যাচার করে এবং তার মনের মধ্যে যে একটা ক্ষোভ, সে শুধুমাত্র সেই পিঁপড়েটার ওপরেই মেটাতে পারে। সে নিজেকে এই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে একটা পিঁপড়েকে আটকানোর মধ্য দিয়ে, আমিও একটা জীবকে বন্দি করে রাখবো যেভাবে এই বাড়ির মধ্যে আমাকে বন্দি করে রেখেছে বছরের পর বছর। এইদিকে অনুজা সেই স্টোর রুমটাকে দেখে বুঝে যায় যে এখানেই প্রেরণার বাচ্চা জন্ম হয় আর এখানেই বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়। এবং এইসব দেখতে দেখতে সে একটা নালার মতো কিছু দেখতে পায় যেদিক দিয়ে পালানো যাবে, আর তাই নেহাকে নিয়ে বেরিয়ে পড়ে।
নেহা বাইরে এসে একটা গাড়ির ভেতর লুকিয়ে পড়ে আর অনুজা যায় বন্দি লোকটাকে বাঁচাতে। আর সেখানে গিয়ে অনুজা লোকটার মুখে শোনে লোকটাও একদিন এখানে জল চাইতে এসেছিল এবং জল চাইতে এসে সে এখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সেদিন একটা বাচ্চার জন্ম হয়েছিল আর সেদিনই বাচ্চাটা মারা যায়। এদিকে দেখা যায় নেহার দাদা নেহার খোঁজ করতে করতে এখানে চলে আসে, কারণ নেহার দাদা স্কুলে গিয়ে খবর নিয়েছিল যে নেহা আগের দিন কোন গ্রামে গেছিল এবং সেই জন্য সে নেহার খোঁজ করতে করতে এই গ্রামে এসেছে এবং নেহার লকেটটা সেখানে পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে যে তার বোন কোনো বিপদে আছে। নেহা তার দাদাকে দেখে যখন তার সামনে আসতে যাবে সেই সময়ই ঘনশ্যাম নেহার দাদাকে পাথর দিয়ে থেতলে হত্যা করে এবং দেখা যায় নেহার দাদাকে মারার পর ঘনশ্যাম আর ভোলা কতটা খুশি এবং এরপর বন্দি লোকটাকেও ঘনশ্যাম খুন করে। আবারও অনুজা নেহাকে বন্দি করা হয়, তবে এবার তাদের দুজনকে আলাদা আলাদা রুমে রাখা হয়। তাদের উপর আরো অমানবিক অত্যাচার শুরু করা হয়। অত্যাচারের সীমা যখন মাত্রা ছাড়িয়ে যায়, যখন ঘনশ্যাম অনুজার একটা কান নৃশংসভাবে কেটে নেয় আর ভোলাকে দেখা যায় সে আগের মতোই দাদার অনুমতি নিয়ে নেহাকে হিংস্র পশুর মতো ধর্ষণ করতে থাকে বারবার, যেটা ভোলা এতদিন ধরে চাইছিল। নেহা ধর্ষিত হওয়ার পর সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনো রকমে সে বেঁচে যায়। ভোলা নেহার সাথে আরো অমানবিক অত্যাচার শুরু করে আর এদিকে অনুজাকে দেখা যায় সে জানালার গ্রিল খুলে পালায়। সে প্রথমেই সেই বাড়ির একটা ঘর জ্বালিয়ে দেয় এবং এটা দেখে ঘনশ্যাম, লীলা আর ভোলা আরো রেগে যায়। সেই রাগে ভোলা ছুরি নিয়ে অনুজাকে মারতে যায়। আর এদিকে দেখা যায় প্রেরণা নেহাকে গিয়ে জল দেয়। তারপর প্রেরণার মুখ থেকে যা শোনা যায় তা কল্পনারও বাইরে। সে স্বাভাবিকভাবে বলে, জানো আমার বাবা এমনিতে খুব ভালো মানুষ, আমার বাবার সব কথা শুনে চললে আমার বাবা মারে না, বাবা খেতেও দেয়। আমার মায়ের নাম ছিল সাবিত্রী, আমার মা না একদিন বাবার কথা শোনেনি, তাই আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল। নেহা চমকে ওঠে এই সব কথাগুলো শুনে। ঘনশ্যাম প্রেরণা নিজের বাবা হয়ে নিজের মেয়েকে এতদিন ধরে ধর্ষণ করছে, প্রতিটা দিন নিজের স্ত্রীকেও মেরে ফেলেছে। নেহা প্রেরণাকে অনুরোধ করে তাকে পালাতে যেন সাহায্য করে। অবশেষে প্রেরণা তাতে রাজি হয়। এদিকে দেখা যায় অনুজা পালানোর সুযোগ পেয়েও পালিয়ে যায় না। ভোলা যখন অনুজাকে মারার জন্য পাগলের মতো খুঁজছিল, অনুজা ভোলার পিছনেই দাঁড়িয়েছিল। অনুজা ভোলাকে নির্মমভাবে মারতে থাকে। এত নৃশংসতা, এত অত্যাচারে বদলা নিতে শুরু করে সে। আধমরা করে ফেলে ভোলাকে, তবুও সে শান্ত হয় না। নারী শারীরিক দিক দিয়ে দুর্বল হতে পারে, কিন্তু মানসিক শক্তিতে নারী পুরুষের চাইতেও ঊর্ধ্বে। ভোলার শরীর থেকে রক্ত ছিটকে ছিটকে পড়ছিল। শেষ পর্যন্ত অনুজা ভোলাকে সেখানে ফেলে রেখে আবার সেই বাড়িতেই ফিরে আসে। আর নেহা এসে অনুজাকে প্রেরণার সব কথাগুলো বলে। অনুজা কথাগুলো শুনে অবাক হয়ে যায়। এরপর নেহা পালাতে চাইলে অনুজা নেহাকে বলে, আমি ভোলাকে মেরেছি, এবার ওই বুড়ো ঘনশ্যামকে মারতে যাচ্ছি, ওকে না মেরে আমি এখান থেকে কোথাও যাব না। যে মানুষ নিজের মেয়ের সাথে এমন জঘন্য কাজ করতে পারে সে মানুষ না, সে নরপিশাচেরও অধম। আমাদের ওপরেও অনেক অত্যাচার করেছে, আমি ওকে না মেরে এখান থেকে পালাবো না, আগে ওকে মারবো তারপর এখান থেকে পালাবো। অনুজার চোখে মুখে একটা হিংস্রতা দেখা যায়। অনুজা আর নেহা বাড়ির ভেতর ঢোকে। ঘনশ্যাম বুঝে যায় বাড়ির ভেতর আবার কেউ এসেছে। ঘনশ্যাম খুঁজতে খুঁজতে ছাদে চলে যায় আর ছাদে চুপ করে লুকিয়েছিল অনুজা এবং দেখতে দেখতে অনুজা ঘনশ্যামের উপর অ্যাটাক করে। তাদের দুজনের মধ্যে বীভৎস লড়াই শুরু হয়ে যায়। লড়াই চলতে চলতে এক পর্যায়ে অনুজা ঘনশ্যামকে মারতে সক্ষম হয়। অপরদিকে লীলা নেহাকে মারতে গেলে নেহার হাতে থাকা কাঁচির মতো অস্ত্রটা লীলার গলায় বিঁধে যায় এবং লীলার সেখানেই মৃত্যু হয়। বেঁচে থাকে শুধুমাত্র প্রেরণা। আর সব সময়ের মতো প্রেরণার চোখে মুখে কোনো রকম উত্তেজনা নেই, ভাব নেই, কিছু নেই। সে চুপচাপ নীরব দর্শকের মতো দেখে যায় সবকিছু। আসল কথা হলো প্রেরণার পরিবার 20 বছর ধরে এই বাড়িটাতে থাকে। প্রেরণার 8টি সন্তান হয়েছিল আর এই সবগুলি সন্তানের বাবা ছিল ঘনশ্যাম। আর ঘনশ্যামই সবগুলি সন্তানকে খুন করেছে। এখন আর একটি সন্তান প্রেরণার গর্ভে আছে। ঘনশ্যাম আর ভোলা মিলে 13টা খুন করেছে আর ভোলা 9টি মেয়েকে ধর্ষণ করেছে। আর তাদের প্রথম শিকার ছিল প্রেরণার মা সাবিত্রী। সাবিত্রীকে ঘনশ্যাম আর ভোলা মিলে ধর্ষণ করে খুন করেছিল। শেষ দৃশ্যে দেখা যায় নেহা আর অনুজা সেই বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাত্রা শুরু করেছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।